হ্যালো ক্লাস 7 এর পোলাপান সবাইকে ওয়েলকাম আজকের ওয়ান শট ক্লাসে। তো আজকে হচ্ছে তোমাদের হাফ ইয়ারলির জন্য একটা রিভিশন ক্লাস হবে, অনেক ছোট্ট একটা ক্লাস হবে। আমরা 30 থেকে 35 মিনিটেই পুরা চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2টা তোমাকে রিভাইজ করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমার পরীক্ষাটা খুব ভালো হয় আর কি। তো আমরা তো খুব ডিটেলসে অলরেডি সব কিছুই পড়ছি, আমরা হচ্ছে এখন একটা রিভিশন ক্লাস নিব, যেই ক্লাসে আমরা হচ্ছে প্রথম দুইটা চ্যাপ্টারের এমসিকিউ সলভ করবো এবং একই সাথে কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেটাও দেখে নিব। তো আসো আমরা শুরু করি। আমাদের প্রথমেই চ্যাপ্টার 1, এটা হচ্ছে তোমার আইসিটির ধারণার উপর বেস করে। তো এই চ্যাপ্টারটা একেবারে ইজি একটা চ্যাপ্টার। এখানে মূলত আমরা দেখছি যে আমাদের আইসিটিটা আমাদের লাইফে কোন কোন কাজে লাগে, যে ব্যক্তিগত যোগাযোগের কাজে লাগতে পারে, বিনোদনের কাজে লাগতে পারে। জিপিএস কোন কাজে লাগে? জিপিএস দিয়ে আমরা হচ্ছে তোমার কি করি বলো তো, ওই যে গুগল ম্যাপে আমরা হচ্ছে লোকেশন ট্র্যাক করতে পারি, কোন জায়গা থেকে কিভাবে যাব, কোন দিক দিয়ে গেলে সবচেয়ে কম জ্যাম পড়বে, ওগুলা। ব্যক্তি জীবনে তো আমরা সবচেয়ে বেশি ইউজ করি, সেটা গান শোনা বলো, ভিডিও দেখা বলো, মিউজিক শোনা বলো, এনি কাজ আর কি, মানে যে কোনো কাজ। পড়াশোনার কাজে তো তোমরা এখনই ইউজ করতেছো। তো আমাদের ব্যক্তিগত জীবনে এটা সবচেয়ে বেশি ইউজ হয় আরো বলতে পারো আর কি। এই যে আমরা হচ্ছে গ্লোবাল ভিলেজ কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে আমরা সারা পৃথিবীর সব মানুষের সাথে কানেক্টেড। এই জন্য এই পুরো জিনিসটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ। কারণ এখানে ভিলেজে যেরকম কি হয়, গ্রামে গঞ্জে সবাই সবার সাথে কানেক্টেড থাকে, তো গ্লোবাল ভিলেজ বলা হয় কারণ হচ্ছে আমরা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সবাই সবার সাথে কানেক্টেড। এই জন্যে কর্মক্ষেত্রে আমরা অফিসের কাজ কামে হচ্ছে ইউজ করতে পারি। পরে হচ্ছে তোমাদের যেই ভর্তি পরীক্ষায় যখন রেজাল্ট দিবে, আরো বড় হইলে তোমরা যখন ভর্তি পরীক্ষা দিবা, তখন ওই ভর্তি পরীক্ষার রেজাল্টগুলোতেও দেখবা খুব সুন্দর মতো ওগুলো সব অনলাইনে পাবলিশ হচ্ছে। ইভেন তোমাদের স্কুলের রেজাল্টগুলোও তো মনে হয় এখন অনলাইনেই হয় আর কি। তো সব কিছুই এখন কিন্তু তোমার ডিজিটাল হয়ে গেছে। ইভেন দেখো ইলেকট্রনিক ভোটিং মেশিন, ওই যে নির্বাচনকালে যে ভোট হয়, ওই ভোটের ভোটিং মেশিনও কিন্তু তোমার এখন ইভিএমেই করা হইতো। এখন যদিও আবার এখন ফিজিক্যাল ইয়েতে ফেরত আসছে, বাট এক সময় এটা হচ্ছে ইভিএমেও তৈরি হয়েছিল আর কি। তো ইভিএমে আবার একটু জাল ভোটের সম্ভাবনা ছিল, এই জন্য এটা এখন বর্তমানে আবার আগের প্রসেসে ফেরত আসছে। কর্মক্ষেত্রে এই যে দেখো, যে কোনো একটা অফিস কোম্পানির কথা চিন্তা করো, এটা কি জীবনেও তোমার আইসিটির কোনো প্রযুক্তি ছাড়া পসিবল চালানো? একদমই পসিবল না। সো কর্মক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে আর কি। আমরা এগুলো সবই খুব ভালো মতোই পারি, এগুলো আসলে খুবই সহজ কমন সেন্স টাইপের কথাবার্তা। এই যে দেখো ইন্ডাস্ট্রিয়াল রোবট ইউজ করে হচ্ছে কাজ করানো হচ্ছে। এই কর্মক্ষেত্রে এসব ওয়েল্ডিং এর মতো কঠিন কঠিন কাজ, এগুলো মানুষের করা কিন্তু অনেক কঠিন আর কি। মানুষ করতে পারে, বাট অনেক পরিশ্রম, অনেক কষ্ট করা লাগে। এই কাজগুলো রোবটের জন্য তো কোনো কষ্ট না। তো ইন্ডাস্ট্রিয়াল রোবট ইউজ করে এগুলো দেখো কত সহজে করে ফেলা যাচ্ছে। সেম ভাবে দেখো গাড়ি কিন্তু ড্রাইভার ছাড়াই চলে, তোমরা নিশ্চয়ই টেসলার নাম শুনছো। তো টেসলা গাড়িগুলো কিন্তু কি হয়, এগুলা তোমার ড্রাইভার ছাড়াই চলতে পারে আর কি। ওকে সম্পূর্ণ শিখায় দেওয়া আছে সবকিছু, ও নিজে নিজেই পুরোটা ড্রাইভ করে ফেলতে পারবে, কোনো প্রবলেম নাই আর কি। পরে এই যে ক্যামেরা, ড্রোন ইউজ করে তো আমরা আমাদের অনেকগুলো, তোমরা দেখবো বড় বড় মুভি সিন বা আমাদের বাংলাদেশের মুভিগুলোতেও কিন্তু অনেক বড় বড় ড্রোন শ্যুট হয় আর কি। তো ড্রোন শ্যুট কিন্তু এই জিনিসটা অনেক দেখতেও খুব কুল লাগে আর কি, তাই না? তো এটাও অনেক বেশি ইউজ হয়। এছাড়া বিভিন্ন তোমার দেখো সামরিক যত মিশনগুলো হয় আর কি, আর্মির মিশনগুলো বলো বা যত প্রকারের যুদ্ধের যে মিশনগুলো হয়, ওখানে কিন্তু ড্রোনের অনেক কাজ থাকে। অনেক সময় খালি ড্রোন ইউজ করেই তুমি যুদ্ধে কোনো একটা দেশকে হারায় ফেলতে পারবা, যদি তোমার কাছে পাওয়ারফুল এরকম ড্রোন থাকে। তারপর সামাজিক জীবনে তো আমাদের অনেক বেশি ইউজ হয়, ফেসবুক টেসবুক যাই বলো, এগুলোয় তো আমার তথ্য যোগাযোগ প্রযুক্তির অনেক গুরুত্বপূর্ণ। এই যে দেখো সামাজিক যোগাযোগ সাইটের নাম বলছে ফেসবুক, লিঙ্কডইন, এক্স, এগুলো। ঠিক আছে, এই প্রথম চ্যাপ্টারটা আসলে খুবই ইউজুয়াল একটা চ্যাপ্টার ছিল, নতুন কিছু ছিল না এখানে। যা ছিল সবই তোমার কমন সেন্স, এখানে তুমি সবই পারতা আর কি। আমরা চ্যাপ্টার 2টায় দেখি কি কি ছিল একটু। চ্যাপ্টার 2টায় হচ্ছে আমাদের যন্ত্রপাতি নিয়ে, তাই না? তো যন্ত্রপাতি নিয়ে কি কি শেখার মতো আছে, অনেক কিছুই আছে। এর মধ্যেও তোমরা অনেক কিছু জানতা যে ইনপুট ডিভাইস বলতে কি বোঝায়। ইনপুট ডিভাইস বলতে বোঝায় হচ্ছে তোমার কি, ইনপুট ডিভাইস বলতে বোঝায় হচ্ছে তোমার কিবোর্ড, মাউস, এগুলা, যেখানে আমরা কি করি, আমরা একটা ইনফরমেশন দেই, এরপরে ও কাজটা করে। ইনপুট ডিভাইস কিন্তু এমন না যে নিজে নিজে কাজ করে, এখানে আমরা ওইটাকে দিয়ে কাজ করাই। যেমন ধরো কিবোর্ড, মাউস, এগুলা কিবোর্ডে আমরা হচ্ছে টাইপ করি, তারপরে ও টাইপ করার কাজটা করে। কিবোর্ড এমনিতে আমাকে নিজে থেকে কিছু দেয় না, কিন্তু ওকে আমি টাইপ করতেছি, তারপরেও আমাকে হচ্ছে কাজটা দিচ্ছে। তো কিবোর্ড, মাউস এই সবগুলাই কি ইনপুট ডিভাইস। যে কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, তারপর হচ্ছে মাউস আছে, মাউস অবশ্যই একটা ইনপুট ডিভাইস হবে। মাউসের পরে মাইক্রোফোন আছে, মাইক্রোফোন একটা ইনপুট ডিভাইস, কারণ মাইক্রোফোন দিয়ে তুমি কথা বলতেছো, তারপরে তুমি সেটা শুনতেছো স্পিকারে, তো স্পিকার হচ্ছে আউটপুট হবে। কিন্তু মাইক্রোফোন কি হবে, একটা
ইনপুট ডিভাইস হবে ডেফিনেটলি। তারপরে ডিজিটাল ক্যামেরাও একটা ইনপুট ডিভাইস হবে। ওয়েব ক্যাম অবশ্যই একটা ইনপুট ডিভাইস হবে। ওয়েব ক্যাম কন্টিনিউয়াসলি তুমি ওকে ফুটেজ দিচ্ছ, ও সেটা নিজের মধ্যে জমা রাখতেছে আর কি। সো পরে আবার তুমি যখন চাচ্ছ ওর থেকে দেখতে পাচ্ছ। সো ওয়েব ক্যামও একটা ইনপুট ডিভাইস হবে। স্ক্যানার কি হচ্ছে, স্ক্যানারে অবশ্যই তুমি একটা কাগজকে ঢুকাচ্ছ, কাগজ দেওয়ার পরে সেটাকে স্ক্যান করে পিডিএফ এর মতো বানাচ্ছে। তো স্ক্যানার অবশ্যই একটা ইনপুট ডিভাইস হবে আর কি। ওএমআর মেশিন চেক করে না, অপটিক্যাল মার্ক রিডার। ওএমআর মেশিন, তোমরা যারা এমসিকিউ দাগাও না যখন পরীক্ষা দাও, তো এমসিকিউর যে কোশ্চেন এগুলো সব চেক করা হয় ওএমআর মেশিন দিয়ে। তো ওএমআর মেশিনে সব আনসারগুলো আগে থেকে সেট করা থাকে, তুমি ওর মধ্যে খালি ওএমআর মেশিনটা দিয়ে দিলেই, মানে কাগজটা দিয়ে দিলে ও সবগুলো আনসার চেক করে ফেলে অটোমেটিক। ঠিক আছে, তো এভাবেই তোমাদের গোল্লা ভরাটের গুলা সব চেক করা হয়। এরপর মেমোরি আর স্টোরেজ ডিভাইস। আচ্ছা, মেমোরি আর স্টোরেজ ডিভাইসে কিন্তু র্যাম আছে, রম আছে, দুইটা কিন্তু আলাদা। র্যাম কিন্তু তোমার টেম্পোরারি মেমোরি, ওইটা হচ্ছে কোনো একটা কাজ যখন করতেছো তখন ওই র্যাম ইউজ করে তুমি কাজটা করতেছো। বলে না যে যার র্যাম যত বেশি তার মাল্টিটাস্কিং করার ক্যাপাবিলিটি বেশি। তো যার র্যাম যত বেশি হয় সে তত বেশি মাল্টিটাস্কিং করতে পারে আর কি। তো এটা একটা টেম্পোরারি মেমোরি। আর রম যেটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি, সো এটা হচ্ছে রিড অনলি মেমোরি। এইটা কখনো চেঞ্জ হয় না, এটা একদম ফিক্সড থাকে, একদম পার্মানেন্ট মেমোরি আর কি। এটার ভিতরে যেসব ডেটা থাকবে ওগুলো সবই কি ফিক্সড। আর স্টোরেজ ডিভাইস হচ্ছে ডাটাটা অ্যাকচুয়ালি যেখানে থাকে, যেমন হার্ড ডিস্ক আর সলিড স্টেট ডিভাইস এসএসডি। হার্ড ডিস্ক আগে ইউজ হইতো, এখনও কারো কারো বাসায় হার্ড ডিস্ক থাকতে পারে, বাট মেইনলি সবাই কিন্তু এখন এসএসডি ইউজ করে, কারণ এসএসডি আসলে অনেক বেশি ফাস্ট বলতে পারো। যদিও দামও বেশি হয় এসএসডির, কিন্তু এসএসডি অনেক ফাস্ট এই হার্ড ডিস্কের থেকে। এসএসডি কিন্তু খুবই অনেক বেশি ফাস্ট, এই যে এসএসডি সলিড স্টেট ডিভাইস আর কি। তারপরে দেখো ফ্ল্যাশ ড্রাইভ ও মেমোরি কার্ড। ফ্ল্যাশ ড্রাইভ ও মেমোরি কার্ড হিসেবে আমরা হচ্ছে যখন একজনের কম্পিউটার থেকে অন্যজনকে ডেটা পাঠাবো, একটা তো হচ্ছে ইন্টারনেটে আপলোড করতে পারবো, বাট এছাড়া আমরা যদি ইন্টারনেট ইউজ না করে ডেটা পাঠাইতে চাও কোনো বন্ধুকে, কিভাবে পাঠাবা? পেন ড্রাইভ দিয়ে পাঠাবা। এই পেন ড্রাইভটা আমরা একসময় অনেক ইউজ করতাম, সবাই পেন ড্রাইভের মাধ্যমে একে অপরকে মুভি টুভি দিতাম, গান দিতাম, গেম দিতাম, এই সব কিছু হচ্ছে পেন ড্রাইভের মাধ্যমে দিতাম। বাট এখন এটা খুব একটা যে ইউজ হয় ওরকম না, তারপরেও কিন্তু ইউজ হয় আর কি অনেক সময়। তারপরে দেখো আছে হচ্ছে তোমার কি, এই যে দেখো মাদারবোর্ড মানে কি, যার ভিতরে তোমার যত ইলেকট্রনিক্সের যা যা আছে সব এটার মধ্যে থাকে। এই দেখো মাদারবোর্ডের এখানে দেখো প্রসেসর লাগানোর জায়গা, এটাই হচ্ছে সেই প্রসেসর লাগানোর জায়গা। পরে তোমার র্যাম লাগানোর জায়গা হচ্ছে এই যে দেখো লাল আর হলুদ কালারের, যে এটা হচ্ছে র্যাম লাগানোর জায়গা। তো এখানে মাদারবোর্ড কেন বুঝতেই পারতেছো, বোঝাই যাচ্ছে যে মা যেমন সবাইকে আগলায় রাখে, ও একাই পুরো সব ইলেকট্রনিক্সকে একলাই আগলায় রাখছে আর কি, প্রত্যেকটা জিনিসকে। তো এই জন্য ওকে বলা হচ্ছে কি মাদারবোর্ড বলা হচ্ছে। তো মাদারবোর্ডের সবচেয়ে কিছু জিনিসপাতি আছে, কি কি আছে দেখো, সিপিইউ সকেট, র্যাম, চিপসেট, রম, ব্লক জেনারেটর, এক্সপানশন স্লট, পাওয়ার সংযোগ স্লট, এই এতগুলা জিনিসপাতি কিন্তু থাকে আর কি। একই সাথে পাওয়ার সাপ্লাই ইউনিট লাগবে না। তো তোমার যদি পাওয়ার সাপ্লাই না থাকে, তো তোমার যদি বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার মতো কেউ না থাকে, তাহলে কি তোমার কম্পিউটার চলবে? কখনো চলবে না। তো পাওয়ার সাপ্লাই ইউনিটটা কিন্তু অবশ্যই জরুরি, যে তোমাকে পাওয়ারটা সাপ্লাই দিবে। তারপর প্রসেসরটা কোথায় থাকে আমরা মাত্রই দেখলাম, এটা কিন্তু তোমার ইয়েতেই থাকে, মাদারবোর্ডের উপরেই প্রসেসরটা থাকে। এটাকে বলা হয় কম্পিউটারের ব্রেন, কারণ ওই হচ্ছে তোমার সবগুলো ইনফরমেশনকে প্রসেস করে। তো প্রসেসর হচ্ছে মেইনলি তোমার তিনভাবে কাজ করে আর কি, তিনটা অংশ নিয়ে কাজ করে। প্রথমটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, গাণিতিক যুক্তি, তার মানে ও হচ্ছে তোমাকে ম্যাথমেটিক্যাল লজিকগুলা ঠিকঠাক করবে আর কি। 2 নাম্বার হচ্ছে কন্ট্রোল ইউনিট, যে হচ্ছে কন্ট্রোল করবে সবকিছু, প্রসেস করবে, কন্ট্রোল করবে। আর 3 নাম্বার হচ্ছে মেমোরি আকারে রেজিস্টার করে সংরক্ষণ করে রাখবে। তো একটা হচ্ছে গাণিতিক লজিক দিয়ে কাজ করা, একটা হচ্ছে তোমার প্রসেস করা সবকিছু, বা বলতে পারো নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, আর 3 নাম্বার হচ্ছে সবকিছু মেমোরি আকারে রেজিস্টার করে রাখা। সো এই তিনটা জিনিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর তারপরে আমাদের আছে কি, এই যে দেখো প্রসেসরের ছবি আছে এখানে। প্রসেসর কারা বানায়? ওই যে ইন্টেল বানায়, তারপরে হচ্ছে এএমডি বানায়, এই সবগুলা কোম্পানি কিন্তু তোমার প্রসেসর বানায় থাকে। ইনপুট আউটপুট ডিভাইস, এখানে আবার তোমার সাউন্ড কার্ডের কথা বলা হয়েছে। সাউন্ড কার্ডটা খুব ইন্টারেস্ট একটা জিনিস, কেন? কারণ একই সাথে ইনপুট আউটপুট ডিভাইস দুইটাই হয় কিন্তু। কেন সাউন্ড কার্ড দুইটাই হয়? কারণ সাউন্ড কার্ডের মধ্যে তোমার কথা বলার যেমন কথা মানে সম্ভাবনা থাকে, আবার আউটপুট পাওয়ার মানে স্পিকারের মতো কথা শোনারও কিন্তু থাকে, সম্ভাবনা থাকে। সো যেহেতু একসাথে দুইটা হিসেবেই কাজ করতে পারে, এজন্য আমরা ওকে বলি হচ্ছে একই সাথে ইনপুট ডিভাইসও হয়, আউটপুট ডিভাইসও হয়। এটা সফটওয়্যার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, এবং আসলে এগুলো আলাদা করে কিনা লাগে না এখন, এগুলা অলরেডি তোমার মাদারবোর্ডের সাথে লাগানোই থাকে এখন সবগুলা জিনিসপাতিতে। গ্রাফিক্স কার্ড, এটা তোমার আলাদা করে কিনতে হয়। গ্রাফিক্স কার্ডের মেইন কাজটা হচ্ছে তোমার ডিসপ্লে দেখতে সহায়তা করা আর কি। তো ডিসপ্লের যে কাজটা, এইটা মেইনলি হচ্ছে তোমার গ্রাফিক্স কার্ড জিনিসটা করে থাকে তোমাকে, বুঝতে পারছি?
তারপরে দেখো গ্রাফিক্স কার্ডের পরে আমাদের আছে টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন কিন্তু একই সাথে তোমার ইনপুট ডিভাইসও হয়, আউটপুট ডিভাইস হয়, কারণ এখানে তুমি টাচ করে যেমন ইনপুট দিতে পারতেছো, ঠিক সেরকমই তুমি কিন্তু স্ক্রিনটা দেখতেও পাচ্ছ এবং সশরীরে তুমি টাচ করার ফলে ওখানেও কিন্তু চেঞ্জ আসতেছে। সো ডিসপ্লেটা হচ্ছে আউটপুট, আর তুমি যে টাচ করে ইনপুট দিচ্ছ সেটা ইনপুট। তো টাচ স্ক্রিন কিন্তু একই সাথে ইনপুটও হইতে পারে আবার আউটপুটও হইতে পারে। এরপর আউটপুট ডিভাইস মনিটর, অবশ্যই মনিটরে তুমি ডিসপ্লে দেখতেছো, প্রিন্টার তোমাকে প্রিন্ট করে দিচ্ছে, তো প্রিন্টার একটা আউটপুট ডিভাইস হবে। প্রিন্টারের কয়েকটা প্রকারভেদ আছে, দেখো ডট ম্যাট্রিক্স প্রিন্টার অনেক শুরুর দিকে এটা ইউজ হইতো। ইঙ্কজেট প্রিন্টার, এটা হচ্ছে স্বল্প দামি প্রিন্টার হিসেবে এটা ইউজ করা হয় আর কি, সাধারণত ব্যক্তিগত কাজে এটা ইউজ করা হয়। তারপরে লেজার প্রিন্টার। লেজার প্রিন্টার নাম দিয়ে বুঝতে পারতেছে এটার দাম কত বেশি হবে আর কি, কিন্তু এটার দাম অত বেশি কিন্তু মনে হয় না আছে, হ্যাঁ এটা ব্যয় সাশ্রয়ী আর কি, এটা অনেক বেশি ইউজ হয় বলতে পারো। নাম দেখে বুঝতে পারতেছো যেটা লেজারের সাথে সম্পর্ক আছে। এ ধরনের প্রিন্টারে লেজার রশ্মির সাহায্যে তোমার কাগজে লেখা ছাপা হয়, যাতে করে কি হয়, এটা অনেক বেশি নিখুঁত হয়, অনেক উন্নত হয়। তো মনে হতে পারে এর দাম বেশি, বাট মজার ব্যাপার হচ্ছে এটার দাম অত বেশি হয় না, এটা মূলত তোমার অনেক ব্যয় সাশ্রয়ী হয় আর কি। এছাড়া প্লটার নামেও একটা যন্ত্র আছে, প্লটারও হচ্ছে তোমার প্রিন্টিং মেশিন একটা, তো ওইটা দিয়ে আমরা নকশা টকশা এগুলো হচ্ছে ছাপাইতে পারি, আর্কিটেকচারের যেসব নকশা টকশা আছে এগুলা ছাপানো হয় প্লটারের মাধ্যমে। এরপরে আরো আউটপুট ডিভাইস দেখো স্পিকার। স্পিকারে তো কথা বলি না আমরা, স্পিকারে কথা শুনি, তো স্পিকার কিন্তু আউটপুট ডিভাইস হবে অবশ্যই। হেডফোন, হেডফোনে এখন কথা আছে একটা, হেডফোন কিন্তু তোমরা আউটপুট ইনপুট চাইলে দুটাই হইতে পারে। হেডফোনে যদি তুমি কথা শুনো খালি তাহলে কি এটা আউটপুট, আর হেডফোনে যদি মাইক্রোফোন লাগানো থাকে ওটা দিয়ে আমরা কথাও বলতে পারি, তখন কিন্তু এই পুরাটা মিলে ইনপুট আউটপুট দুটাই হচ্ছে আর কি। তো হেডফোন একই সাথে দুটাই হইতে পারে। প্রজেক্টর, প্রজেক্টর তো আমরা চিনি সবাই। প্রজেক্টর হচ্ছে তোমার যখন অনেক বড় একটা স্ক্রিনে আমরা অনেকজন মিলে খেলা দেখবো, এই যে সামনে তোমার ফিফা ওয়ার্ল্ড কাপ আসতেছে, তখন দেখবো অনেক মানুষ মিলে একসাথে খেলা দেখতেছে। সো এই যে ফিফার যে খেলা দেখবো আমরা এতগুলা মানুষ মিলে এত বড় স্ক্রিনে, ওটা প্রজেক্টর ইউজ করে করা হয় আর কি। নাহলে তো ছোট্ট একটা স্ক্রিনের মধ্যে তো আমরা দেখতে পারবো না। এই যে প্রজেক্টর, এখানে পিছনে কেবল দিয়ে কানেক্ট করা হয়, তখন এই জিনিসটা থেকে আলো বের হয়, পুরো বিশাল একটা স্ক্রিনে তুমি প্রজেক্টর দেখতে পারবা। এই সাইজ সব ছোট বড় করে নেওয়া যায় আর কি, সমস্যা নেই কোনো। তো এই হচ্ছে আমাদের যন্ত্রপাতি নিয়ে জিনিসপাতি ছিল। এরপর আসো আমাদের মেইন ক্লাস আজকে হচ্ছে এমসিকিউ সলভ করা নিয়ে, তো আমরা হচ্ছে এটাই চলে যাবো আর কি। এখন কোশ্চেন সলভ না করলে তো তুমি বুঝবা না যে আসলে তোমার কোন কোন জিনিসগুলা পড়া উচিত। তাহলে আসো চ্যাপ্টার 1, এইখান থেকে আমরা 30টার মতো এমসিকিউ করবো আর কি, খুব বেশি সময় লাগবে না, বললাম না। এক সময় মানুষ নিজেদের মধ্যে তথ্য বিনিময় কিভাবে করতো, এক সময় কিভাবে করতো বলতো? খুব সহজ, 4টা অপশন পড়লেই বোঝা যায়, অঙ্গভঙ্গির মাধ্যমে করতো, কারণ সবাই তো তখন কথাবার্তা বলতে পারতো না আর কি, তো অঙ্গভঙ্গির মাধ্যমে করা লাগতো। কোনটির মাধ্যমে দূরবর্তী স্থানে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ? টেলিমেডিসিন। টেলিমেডিসিনের মাধ্যমে কোনো একজন ডাক্তার চাইলে দূরে বসেই, তার ঘরে বসেই তোমাকে স্বাস্থ্য সেবা রিলেটেড পরামর্শ কিন্তু দিতে পারে আর কি। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বাস্তবে রূপান্তর করার জন্য কোন প্রযুক্তিটা সবচেয়ে বেশি ভূমিকা রাখছে? তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বাস্তবে আনার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ইলেকট্রনিক্স। কারণ কি? কারণ ইলেকট্রনিক্স যদি না থাকতো তাহলে তোমার এই কম্পিউটার বলো, মোবাইল ফোন বলো, কোনো কিছুই আসতো না। দেখলে না মাদারবোর্ডের ভিতরে কত কোটি কোটি ইলেকট্রনিক্স ছিল। তো ছোট ছোট ইলেকট্রনিক্স এই সব মিলাই হচ্ছে তোমার এই প্রত্যেকটা আইসিটি প্রযুক্তি বলতে পারো গঠন হয়েছে আর কি। সো মাইক্রো প্রসেসর বা হচ্ছে তোমার এই ডিজিটাল ইলেকট্রনিক্স যদি আবিষ্কার না হইতো, তাইলে আজকে যা আইসিটি প্রযুক্তি দেখতেছো কিছুই আর কি হইতো না, আবিষ্কার হইতো না। তাইলে কম্পিউটার, টেলিযোগাযোগ, ইন্টারনেটের মাধ্যমে কি তৈরি হচ্ছে বলো তো? কি তৈরি হচ্ছে এগুলোর মাধ্যমে? ইনফরমেশন টেকনোলজি তৈরি হচ্ছে না, ইনফরমেশন সুপার হাইওয়ে। কারণ কি এই জিনিসটা কি, এটাই অনেকে জানো না হয়তো। ইনফরমেশন সুপার হাইওয়ে মানে হচ্ছে এটা তোমার কি, হাইওয়ে কাকে বলে? যখন হচ্ছে এত বড় একটা রাস্তা থাকে, এই রাস্তার মধ্যে হচ্ছে কি থাকে, আমরা অনেক গাড়ি ঘোড়া চলাচল করে, এখানে কোনো মানে ইয়ে থাকে না, ঘর বাড়ি থাকে না। তো গাড়ি ঘোড়া যেগুলো আছে ওগুলো অনেক জোরে অনেক স্পিডে চলাচল করে, তাই না? এটাই তো হাইওয়ে। তো এই যে ইনফরমেশন সুপার হাইওয়ে কেন বলতেছে, কারণ আমরা সবাই গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছি বলছিলাম না? তো গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হওয়ার কারণে এখানে আসলে বলতে পারো যে সবাই আমরা একজন আরেকজনের সাথে ইনফরমেশন শেয়ার করতে পারতেছি, যেই কারণে এইটাকে বলা হয় ইনফরমেশন সুপার হাইওয়ে। সুপার হাইওয়ে কারণ এখানে পৃথিবীর এই প্রান্ত থেকে পৃথিবীর ওই প্রান্ত পর্যন্ত সবাই সবার সাথে কানেক্টেড, এই জন্য এটাকে ইনফরমেশন সুপার হাইওয়ে বলা হচ্ছে আর কি। বুঝছো অবস্থা? 21 শতকের ব্যবসা বাণিজ্যের স্বরূপ কোনটাকে বলা হবে? 21 শতকের ব্যবসা বাণিজ্য, তাহলে কোনটাকে বলবো? ব্যবসা বাণিজ্যকে ই কমার্স বলা হবে না, কারণ এখানে সবকিছু তথ্য প্রযুক্তি ইউজ করে ব্যবসা বাণিজ্য করা হয়, সো ই কমার্স হবে। পৃথিবী দিন দিন ছোট হয়ে আসতেছে, তার মানে কি পৃথিবীর আকৃতি ছোট হচ্ছে? মোটেও না, এখানে আসলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে, আমরা সবাই সবার সাথে কানেক্ট হচ্ছে, এটাই বোঝানো হচ্ছে এখানে।
কোনটি ব্যতীত উন্নত বিশ্বে জীবনযাপন অকল্পনীয়? আইসিটি ছাড়া তো তুমি জীবনযাপন এখন অকল্পনীয়ই বলতে পারো। একটি ইবুকে কয়টা বই রাখা যায়? এখানে কিন্তু কয়েক হাজার বই রাখতে পারবা তুমি একটা ইবুকের মধ্যে, কোনো সমস্যা নাই এখানে। প্রথম কাগজ আবিষ্কার করে কার? এটা হয়তো তোমার ছিল, এটা আমার ঠিক মনে নাই, কি গ্রিকরা নাকি না, আচ্ছা চীনারা, চাইনিজরা হচ্ছে প্রথম তোমার এই কাগজ আবিষ্কার করে আর কি, বইতেই এটা ছিল। ই গভর্নেন্স মানে কি? ই গভর্নেন্স মানে কি ইসলামিক সরকার? মোটেও না। ই গভর্নেন্স মানে ইলেকট্রনিক সরকার, মানে এমন একটা সরকার ব্যবস্থা যেখানে সরকারের প্রত্যেকটা ব্যবস্থার যত কিছু আছে সবকিছু তোমার ইন্টারনেট দিয়ে বা তথ্য প্রযুক্তি ইউজ করে অটোমেটেড হয়ে গেছে আর কি। তো যেমন ধরো আমাদের একসময় পাসপোর্ট যদি কেউ বানাইতে চাইতো, পাসপোর্ট কিন্তু আমাদের ওই গুগল ফর্ম ফিল আপ করে অনেক ঝামেলা করে বানানো লাগতো। বাট এখন কিন্তু তোমার গুগল ফর্ম কেন বলতেছি, মানে বিশাল লাইনে দাঁড়ায় ওখানে গিয়ে ফিল আপ করো, বহুত ঝামেলা। বাট এখন পাসপোর্ট ফর্মের জন্য তোমার অনলাইনেই তুমি ফিল আপ করতে পারবা। তো এই জিনিসটা কিন্তু অনেকটাই ডিজিটালাইজড হয়ে গেছে এবং প্রত্যেকটা সেক্টরেই দেখবা আস্তে আস্তে যেগুলাই হয়নি ওগুলাতেও হচ্ছে, সবগুলো সেক্টরে আসলে বেশ ভালো পরিমাণে সবকিছু ডিজিটালাইজড হয়ে গেছে আর কি। এই জন্যে এই জিনিসটাকে আমরা বলি ইলেকট্রনিক সরকার। কম্পিউটার যা নিয়ে কাজ করে তার সর্বনিম্ন একককে কি বলে? উপাত্ত। কম্পিউটারের সবচেয়ে ক্ষুদ্র জিনিস হচ্ছে উপাত্ত। উপাত্ত থেকে তারপর আমরা ইনফরমেশন পাই, এগুলা পাই। বাংলাদেশ সরকার প্রতিটি বিদ্যালয়ে কি করার উদ্যোগ নিয়েছে বলতো? মাল্টিমিডিয়া ক্লাসরুম। আমাদের সরকার সবগুলা ক্লাসরুমে মাল্টিমিডিয়া ক্লাসরুম বানানোর চেষ্টা করতেছে। সিসিটিভির পূর্ণরূপ কি? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন হইতে পারে। সিসিটিভির পূর্ণরূপ হবে হচ্ছে তোমার এই যে ক্লোজ সিকিউরিটি হবে না, ক্লোজ সার্কিট হবে। এটা অনেকে বেশি তোমার হচ্ছে করে ফেলে, কনফিউজ করে ফেলে। এটা যদিও সিকিউরিটির কাজে ইউজ করা হয়, বাট মেইনলি কিন্তু এটাকে ক্লোজ সার্কিট বলা হয় আর কি। সো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, এটা মনে রাখো জিনিসটা, এটা নাহলে ভুল করবা। সবাই ভাববে সিসিটিভি তো ভাই সিকিউরিটির কাজে ইউজ করব, কিন্তু না। সিসিটিভি কি খালি সিকিউরিটির কাজে ইউজ হয়? হইতে পারে, 98% ক্ষেত্রে ওটাই হয়, কিন্তু মেইনলি এটা ক্লোজ সার্কিট টেলিভিশন আর কি বলা হয়। এটাকে জাস্ট মনে রাখো। এটা সঠিক অর্থে আমরা বাস করছি কোথায়? একটা গ্লোবাল ভিলেজ, বৈশ্বিক গ্রাম মানে গ্লোবাল ভিলেজ, ওইটাই হবে। আইসিটি কি? আইসিটি হচ্ছে তোমার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মিলিত ধারণা, সব কিছুর মিলিত ধারণাটাই কি আইসিটি। বাংলাদেশ কি ধরনের দেশ? বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ, অবশ্যই আমরা একটা কৃষি নির্ভর দেশ। নিচের কোনটি সত্য? উপাত্ত কিন্তু খুবই ক্ষুদ্র জিনিস, তো উপাত্ত আর হচ্ছে ঘটনা দুইটা মিলায় আমরা ফাইনালি কি পাই? তথ্য পাই, তাই না? উপাত্ত এবং ঘটনা দুইটা মিলায় আমরা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে তথ্য বা ইনফরমেশন সেটা আমরা পেয়ে থাকি। হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে কোন প্রযুক্তিটি ইউজ হয়ে থাকে? হাসপাতালে কোনটা ইউজ হয় বলো তো? সিসিটিভি, এনজিও মেশিন, সিটি স্ক্যান, মাল্টিমিডিয়া প্রজেক্টর? অবশ্যই প্রজেক্টর হয় না। কি কোনটা ইউজ হয়? সিটি স্ক্যান মেশিন ইউজ হয়, তাই না? এটাই তো তোমার চিকিৎসার কাজে মেইনলি ইউজ হয়ে থাকে। অপরাধ দমনে কোন প্রযুক্তিটি ইউজ হয়? অপরাধ দমনে আমরা কোনটা ইউজ করি? সিসিটিভি ইউজ করি, জিপিএস ইউজ করি, বাট মেইনলি এখানে ফিঙ্গারপ্রিন্ট আনসার বলা যায় আর কি। ফিঙ্গারপ্রিন্টটা মেইনলি আমরা ফিঙ্গারপ্রিন্ট চেক করে অপরাধ দমনটা করতে পারি। বাট সিসিটিভি, জিপিএস এগুলা দিয়েও কিন্তু তুমি কি করতে পারো? সিসিটিভি দিয়ে কি করতে পারো? অপরাধটা কোথায় হয়েছে সেটা দেখতে পারো, যে অ্যাকচুয়ালি কত কি হয়েছে না হয়েছে, কি হয়েছে সব চেক করতে পারবা। আর জিপিএস দিয়ে হচ্ছে তার ফোন নাম্বার, লোকেশন ট্র্যাক করতে পারো যে অপরাধী কোথায় আছে এখন। তো এখানে অপরাধ দমনের কথা বলছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানটাই সবচেয়ে পারফেক্ট। গৃহস্থালী কাজে কোনটা ইউজ করতে পারি? গৃহস্থালী কাজে, তাই না? তো গৃহস্থালী কাজে তো আমরা কম্পিউটার, প্রজেক্টর এগুলো ইউজ করি না। আমরা দরজার ম্যাগনেটিক তালা ইউজ, না এটাও না, এটাও তো না। আমরা ওয়াশিং মেশিন ইউজ করতে পারি, আমাদের বাড়ি ঘরের কাজ করবো। সো ওয়াশিং মেশিনই কি আমাদের বাড়ি ঘরের কাজে ইউজ হবে না? খুবই স্বাভাবিক কথা, এটা তো কোনো প্যাচ গোছ নাই। এটাই। বর্তমান বিশ্বে বেশিরভাগ অর্থনৈতিক লেনদেন কিভাবে হয়? সবই হয় কিভাবে মাধ্যমে বলো তো? ব্যাংকের মাধ্যমে, সবই তো ব্যাংকের মাধ্যমে। এখন ব্যাংক ট্রান্সফারটা কিভাবে হয়? অনলাইন ট্রান্সফার না এখন? সবাই কিন্তু অনলাইন ট্রান্সফার করে ফেলে এখন, সবই ব্যাংকের মাধ্যমেই করে, বাট অনলাইন ট্রান্সফার করে ফেলে। সো এটা একটা বিশাল বড় সুবিধা। বিদ্যালয়ে কম্পিউটারের উল্লেখযোগ্য ব্যবহার কোনটি? কম্পিউটারের উল্লেখযোগ্য ব্যবহার, এখন কম্পিউটারের উল্লেখযোগ্য ব্যবহার তো তোমার রেজাল্ট প্রদানই হওয়া উচিত, এটাই তো স্বাভাবিক কথা সবচেয়ে। বাট তথ্য সংরক্ষণ না, এটা তোমার বিদ্যালয়ের কম্পিউটারে সবচেয়ে বেশি কাজ করা হয়। বিদ্যালয়ের কম্পিউটারের উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে রেজাল্ট প্রকাশে, এটাই সবচেয়ে পারফেক্ট আর কি, ফলাফল প্রদান, এটাই হবে। ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? তো তথ্য খোঁজার জন্য তুমি কোনটা ইউজ করবে? সার্চ ইঞ্জিন, গুগল, ইয়াহু, এগুলা। সার্চ ইঞ্জিন কারা হয় বলো তো? এই যে এগুলাই, গুগল, তারপর ইয়াহু, পরে হইতে পারে তোমার বিং। এগুলো যদিও নিচের গুলা খুব একটাকে ইউজ করে না, বাট এগুলো কিন্তু আছে সব কিছুই, বা আমরা সবাই গুগলই ইউজ করি আর কি, আমাদের সবার প্রিয় গুগল। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা কোনটি?
অপরিচিত ব্যক্তির সাথে আদান প্রদান না করা, গোপন রাখা, অশ্লীল ওয়েবসাইট পরিহার করা। অবশ্যই সবগুলো আমাদের মেনে চলতে হবে, এখানে যে তিনটাই আছে, তো তিনটাই কিন্তু কারেক্ট। ওয়েবসাইট তৈরির জন্য কোন ভাষা ব্যবহার করা হয়? ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু HTML ইউজ করি, CSS ইউজ করি, জাভাস্ক্রিপ্ট, তিনটা ইউজ করি। এটা হয়তো অনেকে জানো যারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে একটু ঘাটাঘাটি করছো। তো আমরা একটা ওয়েবসাইট তৈরি করার সময় কিন্তু তিনটাই ইউজ করি, আরও অনেক কিছু ইউজ হয়, বাট মেইনলি ফ্রন্ট এন্ড মানে সামনের কাজটা করার জন্য আমরা মেইনলি প্রধানত এই তিনটা জিনিস ইউজ করি, HTML, CSS আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওয়েবসাইটে তথ্য সংরক্ষণ করার জন্য কোনটা ইউজ হয়? সংরক্ষণ করবা, তাহলে কি ডেটাবেস লাগবে না, একটা তথ্য ভান্ডার লাগবে যেখানে আমার তথ্যটা সংরক্ষণ হয়ে থাকবে সব কিছু। সো এই ডেটাবেসেই হচ্ছে আমার সব প্রকারের তথ্য সংরক্ষিত হয়ে থাকবে। কোনটি জাতিসংঘের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংস্থা? বলো তো কোনটা হবে, চিন্তা করো তো তোমরা, একটু পানি খাই আমি। চিন্তা করো চিন্তা করো, যদিও লাইভ ক্লাস না এটা, তোমরা ঘরে বসেই চিন্তা করো কোনটা হইতে পারে। বোঝাই যায় আসলে এটা কোনটা হবে, এটা বোঝাই যায়। ইউএনডিপির কাজ কি বলো তো? ইউএনডিপির কাজ হচ্ছে ডেভেলপমেন্টের কাজ করা, তাই না? হ্যাঁ, ডেভেলপমেন্ট। তারপর ইউনেস্কো, ওটা শিক্ষা টিক্ষা এগুলো নিয়ে কাজ করে। WHO হেলথ রিলেটেড কাজ করে। তোমার কাছে এসে ইনফরমেশন, তথ্য যোগাযোগ প্রযুক্তি, বাকি আছেই তো একটা ITU, ইনফরমেশন টেকনোলজি, এরকম কিছু একটাই তো হবে, ওটাই আনসার ITU। কমন সেন্স দিয়েও কিন্তু আনসার করা যায় আর কি, বাকিগুলো না জানলেও। কোনটি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রধান চালিকা শক্তি? অবশ্যই কোনটা হবে, এখানে চারটাই হয় আসলে, সবই তো কারেক্ট, বাট প্রধান চালিকা শক্তি যদি কাউকে বলতে হয় সেটা হচ্ছে সবার মানে সবাই মিলেই তো ICT হয়েছে, সো ICTটাকে আমরা মেনলি বলবো। ডিজিটাল বাংলাদেশের জনককে, এইটা ফালতু একটা কোশ্চেন, এটা লাগবে না আর কি। এটা হয়তো তোমার সরকার আগে যখন ছিল তখন একটা কথা ছিল, তো আবার কি আনসার দিছে এটা, আচ্ছা ভুল, এটা ওই ক্লাসেও যে করাইছিলাম তখন এটা ভুল আনসার ছিল, আমার কারেকশন করতে মনে নেই এটা। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য কোন মন্ত্রণালয় কাজ করতেছে? অবশ্যই ICT মন্ত্রণালয় কাজ করতেছে আর কি। তো আমাদের বিনোদনের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার কি কি হইতে পারে, এটা তোমরা সবাই বলতেই পারবা নিজে থেকে। তোমার গান শোনা বলো, ভিডিও দেখা বলো, মুভি দেখা বলো, তারপরে হচ্ছে গেম খেলা বলো, তোমার বিনোদনের জন্য যা যা হইতে পারে সব কিছু তোমার ICT থেকে কিন্তু করা যাবে। সো যত ব্যবহার আছে সবই তুমি আমার চেয়ে ভালো লিখতে পারবা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আছে, এটা কিন্তু আমাদের নিজস্ব কৃত্রিম উপগ্রহ, যে স্যাটেলাইট প্রেরণ করা হয়েছিল খুব বেশি দিন আগে না, কিন্তু আগের সরকারের আমলে এটা তোমার করা হয়েছিল, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। সেটা নিয়ে দেখবা বইয়ে কিছু লেখা আছে, কত সালে কত তারিখে প্রেরণ করা হয়েছিল, সব কিছুই তুমি ডিটেলসে পেয়ে যাবা আর কি সুন্দর মতো, সেটা থেকে লিখে ফেলতে পারবা। মোবাইল টেলিফোনকে বুদ্ধিমান যন্ত্র কেন বলে? কারণ মোবাইল টেলিফোন একই সাথে হচ্ছে তোমার সব করতে পারে, কথা বলতে পারতেছো, গান শুনতে পারতেছো, মুভি দেখতে পারতেছো, গেমও খেলতে পারতেছো, ফেসবুকও চালাতে পারতেছো, পড়াশোনার কাজে ইউজ করতে পারতেছো। তো একাধারে মানে আলাদা আলাদা কাজ করার জন্য যেই যন্ত্রগুলো লাগতো ওই প্রত্যেকটার কাজও একাই করতে পারে, এতটুকু একটা জিনিস যাকে তুমি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তো একাইও কাজ করতে পারে, তাইলে অবশ্যই ও একটা বুদ্ধিমান যন্ত্র। তো মেইন কথা হচ্ছে ও যেহেতু সবার কাজ একাই করতে পারে, এজন্যই ওকে আমরা একটা বুদ্ধিমান যন্ত্র বলতে পারি। জিপিএস সম্পর্কে লেখো তো, জিপিএস এর কাজ কি? জিপিএস এর কাজ হইতেছে তোমার লোকেশনকে ট্র্যাক করা, তাই না? লোকেশনকে ট্র্যাক করা, তো তোমার লোকেশনকে ও হচ্ছে তোমার খুঁজে বের করতে পারে খুব সহজেই। তো জিপিএস দিয়ে তুমি ওই যে অপরাধী শনাক্ত করতে পারবা, যেরকম অপরাধীর লোকেশন ট্র্যাক করতে পারবা যদি তুমি পুলিশ হও। আর আদারওয়াইজ আমরা জেনারেল মানুষ কি করতে পারি, এটা দিয়ে আমরা হচ্ছে সুন্দর মতো কি করতে পারি, এইটা দিয়ে আমরা হচ্ছে নিজেদের কোনো একটা জায়গায় যদি যাইতে চাই, হঠাৎ করে যদি লোকেশন আমরা না জানি, আমরা একদম এক্স্যাক্ট লোকেশন জানতে পারবো, কোন দিকে কোন পথে যাইতে হবে। শুধু সেটাই না, তুমি এটাও জানতে পারবা কোন পথে গেলে কত টাইম লাগবে। শুধু সেটাই না, তুমি জানতে পারবা যে কোথায় গেলে তোমার জ্যাম কম পড়বে, কোথায় গেলে জ্যাম বেশি পড়বে। সো ওই ট্রাফিক সম্পর্কেও তোমাকে কিন্তু আইডিয়া দিয়ে দিবে আর কি জিপিএস জিনিসটা, তো খুবই মারাত্মক একটা জিনিস। ব্যক্তি জীবনের ব্যবহার কি, এটা তো বলার কিছু নেই। চিকিৎসা ক্ষেত্রে ইউজ হতে পারে, বিনোদন ক্ষেত্রে ইউজ হতে পারে, তারপরে হচ্ছে তোমার কৃষি ক্ষেত্রে ইউজ হতে পারে, বিজ্ঞান ও রিসার্চের কাজে ইউজ হতে পারে। এগুলো যদিও ওভারঅল ইউজ বলতেছি, আর ব্যক্তিগত জীবন বললে শিক্ষা ক্ষেত্রে তুমি বলবা, তারপরে বিনোদন ক্ষেত্রে বলবা, তারপর চিকিৎসা ক্ষেত্রে বলবা। কৃষি আর ওগুলো তো ব্যক্তিগত হইলো না, সো ওটা বলবা না। প্রথম যে তিনটা বললাম এই তিনটা বললেই তো এনাফ, এই তিনটার ভিতর থেকে অনেক কিছু বলতে পারবা। শিক্ষা ক্ষেত্রে যে কত ইউজ আছে এটা তো মানে বলে শেষ করা যাবে না। চিকিৎসা কেন্দ্র, যে টেলিমেডিসিন, এখানে কি হবে, কেউ অসুস্থ হয়ে গেলে হঠাৎ করে, যদি তোমার অসুস্থ বলতে মানে ওরকম না যে অপারেশন করার মতো অসুস্থ, জাস্ট সিক হয়েছে, তখন তোমার
ইমিডিয়েট কোনো ফ্যামিলি ডক্টর থাকলে তো ভালোই, তাহলে তুমি তাকে কল দিলে ও তোমাকে ফোনেই দেখবা সব বুঝাই দিচ্ছে আর কি ইনস্ট্যান্টলি, যত রাতই হোক যে কোনো টাইমেই হোক। ইভেন এখন তো অনেক অ্যাপও আছে, যে অ্যাপ থেকে তুমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবা। সো এতে করে তখন অনেক ডক্টর, অপশন আর অপশন, অনেক ডক্টর থাকে ওখানে। এর মধ্যে তুমি কোন ডক্টরকে চুজ করবা সেটা তোমার উপর আর কি, বুঝতেছো? তো ই চিকিৎসা কেন্দ্র ওগুলাই লিখবা, টেলিমেডিসিন, তুমি যে কোনো সুযোগ সুবিধা নিতে পারবা মেডিসিনের, কোনো সমস্যা নেই। ইবুক রিডার কি, এটা তো সবাই জানো। ইবুক রিডার দিয়ে আমরা হচ্ছে ইবুক বই পড়ে থাকি আর কি। সো অনলাইনে বই পড়ার জন্য আগে যেমন কাঁধের মধ্যে একটা ব্যাগ নিয়ে হচ্ছে হাজার হাজার, এতগুলা হাজার হাজার তো না, মানে 4-5টা 6-7টা তো মোটা মোটা বই নিয়ে আমরা স্কুলে যেতাম, অনেক কষ্ট হইতো না। বাট এখন আমরা হাজার হাজার বই আমাদের পকেটে নিয়ে ঘুরি, মোবাইল ফোনের মধ্যে বসে পিডিএফ পড়তে পারো। যাদের ছোট স্ক্রিনে পড়তে সমস্যা হয় তারা একটু বড় স্ক্রিনে ওই যে আইপ্যাড বা হচ্ছে তোমার ট্যাবলেটে পড়তে পারো। তো ইবুক রিডার হচ্ছে ওরকমই, আরো সাশ্রয়ী একটা জিনিস, ওটাই খালি আমরা বই পড়তে পারি আর কি, অসংখ্য হাজার হাজার বই পড়তে পারবা এটা নিয়ে। উইকিপিডিয়া হচ্ছে তথ্যের ভান্ডার। তো উইকিপিডিয়ায় হচ্ছে আমরা মেনলি ইনফরমেশনের একটা ভান্ডার বলতে পারি, এখানে ইনফরমেশনের কোনো কমতি নেই, প্রতিনিয়ত একটা আপডেট হইতে থাকে, আর একটা ওপেন সোর্স, মানে এখানে যে কেউ যে কোনো ইনফরমেশন জানতে পারবে উইকিপিডিয়া থেকে, কোনো ঝামেলা নাই। কর্মক্ষেত্রে ব্যবহার তো তখনই দেখলাম। কাগজবিহীন ভর্তি পরীক্ষা, ভর্তি প্রক্রিয়া, এটা হচ্ছে প্রথম ওই যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2009 সালে মেবি ওরা হচ্ছে এটা চালু করছিল। তার আগে কিন্তু আমরা সবাই ভর্তি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করো, ওখানে ভার্সিটিতে যাও, রেজাল্টও দেয় হচ্ছে ওখানেই, তো ওখানে গিয়ে রেজাল্ট দেখতে হবে, অনেক ঝামেলা। বাট এখন তো সব কিছু ডিজিটালাইজড, তুমি অনলাইনে বসে অ্যাপ্লাই করতে পারবা, তোমার রেজাল্টও দিবে হচ্ছে অনলাইনে। সো সব কিছু কিন্তু এখন ডিজিটালাইজড হয়ে গেছে, খুবই স্বাভাবিক কথা। তোমার বর্তমানে ডিজিটাল, বাংলাদেশে সব তো ডিজিটালাইজড হচ্ছেই, এখন যেগুলো বাকি আছে ওগুলাও কিন্তু আস্তে ধীরে হয়ে যাচ্ছে। তো এরপরে আমাদের আসে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 তে ইনপুট ডিভাইস কাদেরকে বলা হয়? ইনপুট ডিভাইস হচ্ছে যেখানে আমরা ইনপুট দেই, এরপরে হচ্ছে কাজটা করে। মাউস সম্পর্কে কি বুঝাও? মাউসটা কেন, মাউসটা অনেক দেখতে ইঁদুরের মতো নাই, যে এরকম এরকম দেখতে, এভাবেই তো ধরি আমরা মাউসটাকে। সো এটা দেখতে একটা ইঁদুরের মতো, এই জন্য অ্যাকচুয়ালি ইঁদুরের মতো দেখে এটাকে মাউস বলা হয় আর কি। তো মাউস দিয়ে আমরা একটা কার্সর থাকে, এই যে কার্সর থাকে না এরকম দেখতে, এই কার্সরটাকে হচ্ছে কি করি, সরাই আর কি, এটা দিয়ে সরাই, আমরা ক্লিক করি কোথাও, এটা দিয়ে আমরা সব নাড়াচাড়া করতে পারি, সবকিছু আমরা মাউস দিয়ে করে থাকি। কিবোর্ডের গঠন, তো কিবোর্ডে হচ্ছে তোমার বর্ণ সংখ্যা এই সব কিছু কিন্তু কিবোর্ডের মধ্যে থাকে বলতে পারো। তো কিবোর্ডে এতগুলা ফাংশন কি থাকে, নিউমেরিক কি থাকে, কিবোর্ড দিয়ে আমরা আমাদের কোনো একটা লেখা হচ্ছে, মানে কিবোর্ড ছাড়া তো কম্পিউটার চালায় কোনো লাভ নেই। তুমি যে কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন দিবা যে এটা করো ওটা করো, কিভাবে দিবা? কিবোর্ড দিয়ে তো দিবা। তুমি কোনো কিছু জানতে চাইলে কি কিবোর্ডেই তো লিখে বলবা, যদিও এখন ভয়েস মেসেজ দেওয়া যায়, বাট আগে তো কিবোর্ডই ইউজ করতাম, এখনো তো কিবোর্ডই ইউজ করি, ভয়েস মেসেজ কয়জনই বা দাও। মাইক্রোফোন কি, এটা দিয়ে তো আমরা কথা বলতে পারি। কিবোর্ডকে প্রধান ইনপুট ডিভাইস কেন বলে? যেটাই বললাম মাত্র, যে তুমি একটা ইনপুট যখন দিবা, একটা জানতে চাচ্ছ কিছু একটা, বা কিছু একটা করাইতে চাচ্ছ কম্পিউটারকে দিয়ে, তো তোমার তো কিবোর্ডেই লিখতে হবে জিনিসটা, তাই না? তুমি জেমিনাই চ্যাট জিপিটিকেও তো বলবা যে ভাই এটা করে দাও, তোমার তো লিখতেই হবে। তো কিবোর্ডকেই প্রধান বলা হয়, কারণ বাকি যতগুলা কাজ করবা সব কিবোর্ডের মাধ্যমে, তুমি ওকে নির্দেশনা দিয়েই তো করবা টাইপ করে। তো এই জন্য হচ্ছে এটাকে প্রধান ইনপুট ডিভাইস বলে, বুঝছো? ডিজিটাল ক্যামেরা কি সেটা তো তোমরা এমনিতেই জানো। ডিজিটাল ক্যামেরা একটা এক ধরনের ইনপুট ডিভাইস। প্রথম দিকে মহাকাশ গবেষণার কাজে ডিজিটাল ক্যামেরা ইনপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা শুরু হয়। ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি ভিডিও ভালো মানের হয়ে থাকে। তো ডিজিটাল ক্যামেরায় ফিল্মের বদলে মেমোরি ডিভাইসও ব্যবহার করা হয়। ফিল্মে ছবি তোলার সংখ্যা সীমিত, কিন্তু ডিজিটাল ক্যামেরায় অসংখ্য ছবি তোলা যায়। মানে আগে ফিল্ম হইতো, তো ফিল্মে হচ্ছে এতগুলা হচ্ছে দেখবা, অনেক মুভিতে দেখতে পারো আর কি, যে ফিল্ম তৈরি করার পরে এতগুলো হচ্ছে ফিল্ম বের হয়। তোমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করো, বা তোমার দাদা দাদুরাও জানবে আর কি। তো আমাদের দাদা দাদুর যারা আছে তারাও হচ্ছে এরকম ফিল্মগুলো দেখে আসছে আর কি। তো ওখানে এত লম্বা ফিল্ম থেকে হচ্ছে বলতে পারো সব কিছু কি হয়, রেকর্ড হইতো আর কি। বাট এখন সব কিছু তো আমরা ফোন দিয়েই করতে পারতেছি, এখানে ফিল্মের কোনো কাহিনী নেই, ডিজিটালাইজড হয়ে গেছে, ডিজিটাল ক্যামেরা, তো এখানে ফিল্ম দিয়ে রেকর্ড করার কোনো কাহিনীই নাই আর কি। ওয়েবক্যাম তো আমরা জানি ল্যাপটপের সাথে থাকে। ওএমআর কি করে? অপটিক্যাল মার্ক রিডার। ও হচ্ছে তোমার এমসিকিউর কি করতে পারে, সবকিছু রিড করতে পারে। অপটিক্যাল মার্ক রিডার, তো তোমার যেই ওএমআর এর মানে কাজ কি, তোমার যেই গোল্লা ভরাট করো না, ওএমআর মেশিন হচ্ছে তোমার কি করে, ওএমআর রিড করতে পারে। তো ওএমআর জিনিসটাকে অপটিক্যাল মার্ক রিডার, নামের মধ্যে বুঝতেছো অপটিক্যাল মানে আলোর সাহায্যে তুমি একটা জায়গায় গোল্লা ভরাট করছো, তো আলোর সাহায্যে ওটা আইডেন্টিফাই করে আর কি। অপটিক্স মানে আলো।
অপটিক থেকে আলোর মাধ্যমে ও হচ্ছে ওই জিনিসটা রিড করতে পারে, রিড করে তারপরে এটাকে ভুল নাকি সঠিক সেটা আইডেন্টিফাই করতে পারে আর কি। তো ওএমআর এর কাজের ধরন অনেকটা স্ক্যানারের মতো বলতে পারো। স্ক্যানার যেমন কি করে, দেওয়ার পরে হচ্ছে পুরো জিনিসটাকে স্ক্যান করে পিডিএফ বানায়, তো ওএমআর কিছুটা সেরকমই আর কি বলতে পারো। ওএমআর হচ্ছে আলোর মাধ্যমে সেটা আইডেন্টিফাই করে এটা দেখে যে জিনিসটা কি সঠিক নাকি ভুল হইল। এবার আসো আমাদের এমসিকিউ শুরু। প্রথমে ইনপুট দেওয়ার প্রধান যন্ত্রকে কিবোর্ড। সেলিম তার কম্পিউটারে বন্ধুর সাথে অনলাইনে কথা বলতেছে, সো অনলাইনে কথা বলার জন্য সে কোনটা ইউজ করবে? অবশ্যই মাইক্রোফোন ইউজ করবে। সেলিমও তার বন্ধুর সাথে কথা বলার জন্য তার প্রয়োজন মাইক্রোফোন প্রয়োজন, ইন্টারনেট প্রয়োজন, আইএসপিওর প্রয়োজন। সো তিনটাই দরকার। আইএসপি না থাকলে তো ইন্টারনেট পাবা না, তো তোমার একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লাগবে না? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কিন্তু সবার বাসাতে আছে। কেউ কেউ ডট ইন্টারনেট ইউজ করে, কেউ কেউ লোকালগুলো ইউজ করে। তো এরকম অসংখ্য আইএসপি আছে আমাদের দেশে। যেমন আমি আমার বাসায় সার্কেল নেটওয়ার্কটা ইউজ করি আর কি। তো সবার বাসায় ভিন্ন ভিন্ন আইএসপি কিন্তু আছে। ওএমআর এর পূর্ণরূপ মাত্রই দেখলাম, অপটিক্যাল মার্ক রিডার। আলভি তার কম্পিউটারে ভিডিও চ্যাট করতে চাইলো, কিন্তু ভিডিও চ্যাটের জন্য ব্যবহৃত যন্ত্রটি না থাকায় তার বোন কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করার পরামর্শ দিল। কোন যন্ত্রটির কারণে ল্যাপটপ কম্পিউটার ব্যবহারের পরামর্শ দিল আর কি? আচ্ছা, তাহলে দেখো কম্পিউটারে কি আমাদের ওই যে ওয়েবক্যাম থাকে? ভিডিও কল যে করবা, কম্পিউটারে কিন্তু বিল্ট ইন কোনো ওয়েবক্যাম থাকে না, ওয়েবক্যাম আলাদা করে কিনে লাগাইতে হয় আর কি। সো এই ওয়েবক্যাম কিন্তু ল্যাপটপে থাকে, এজন্য আমরা ওয়েবক্যামটার কারণে আমরা ল্যাপটপ ইউজ করছি আর কি। উদ্দীপক অনুযায়ী আলভির চ্যাট করার জন্য প্রয়োজন মাইক্রোফোন, ইন্টারনেট, ওয়েবক্যাম, সো সবগুলাই প্রয়োজন আর কি। এরপর আসো র্যাম। র্যামে কি হয় বলো তো? র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রম কি ছিল? রম হচ্ছে রিড অনলি মেমোরি। তো র্যাম হচ্ছে একটা টেম্পোরারি জিনিস। এইখানে টেম্পোরারি কেন? কারণ এখানে প্রত্যেকবার তুমি কম্পিউটার অন করার পর ও হচ্ছে পুরাটাকে মেমোরিটা রিফ্রেশ করে। র্যাম হচ্ছে একটা টেম্পোরারি মেমোরি আর কি। তো তুমি যখন কোনো একটা কাজ করতেছো, একাধিক কাজ করতেছো, প্রত্যেকটাই মেমোরি অ্যালোকেট করে তোমার কোন কাজটা হেভি হচ্ছে, কোন কাজটা অত বেশি মেমোরি লাগবে না, ওই অনুযায়ী অ্যালোকেট করে। ওগুলা ক্লোজ করে দিলে র্যামও ক্লোজ হয়ে যাবে আর কি। তো র্যাম হচ্ছে একটা তোমার র্যান্ডমলি অ্যাক্সেস মেমোরি, যেটা একটা টেম্পোরারি মেমোরি হয় আর কি। তোহার কম্পিউটারটি খুব ধীরগতি সম্পন্ন হয়, মেমোরির ধারণ ক্ষমতা বাড়াইতে বলছে। তো মেমোরির ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কোনটা ইউজ করতে হবে? চিন্তা করো এটা তোমরা, কি হইতে পারে? কি হইতে পারে তোমরা এটা চিন্তা করো, যে ধারণ ক্ষমতা বাড়াবা, তো ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কোনটা ইউজ করাটা যুক্তিযুক্ত তোমার কাছে মনে হয়? ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কোনটা ইউজ করাটা তোমার জন্য যুক্তিযুক্ত মনে হয় আর কি? নিজেই বলো। প্রধান মেমোরির ধারণ ক্ষমতা। তো ধীর গতি ছিল না। ধীর গতি মানে কি? তুমি যখন একাধিক কাজ করতেছো, একাধিক কাজ ও আসলে করতে পারতেছে না, একাধিক কাজ ও আসলে করতে পারতেছে না। তো একাধিক কাজ তুমি মাল্টিটাস্কিং আরো পারফেক্টলি করতে যাচ্ছ, তোমার কম্পিউটার স্লো হয়ে গেছে। তো ফাস্ট করার জন্য তোমার কি করতে হবে? র্যাম ইউজ করতে হবে, র্যাম বাড়াইতে হবে আর কি। তোমার কম্পিউটারটি মেমোরির বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত গতি সম্পন্ন, ধীর গতি সম্পন্ন, অস্থায়ী। অবশ্যই অস্থায়ী মেমোরি। আর দ্রুত গতি সম্পন্ন তো অবশ্যই, মানে হচ্ছে যত র্যাম বেশি হবে তত দ্রুত গতি হবে। আর এটা অবশ্যই অস্থায়ী মেমোরি, র্যাম একটা অস্থায়ী মেমোরি। এসএসডি মানে কি? সলিড স্টেট ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ। নিয়ামল অতি সম্প্রতি একটা কম্পিউটার কিনেছে, তার কম্পিউটারের প্রচলিত হার্ড ডিস্ক ড্রাইভ থেকে ভিন্ন এক ধরনের স্টোরেজ ডিভাইস ব্যবহৃত হয়েছে। নিয়ামলের কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসটি কোনটি? বোঝাই যাচ্ছে প্রচলিত হার্ড ডিস্ক থেকে এটা একটা ভিন্ন, তো এটা হবে এসএসডি, সলিড স্টেট ড্রাইভ। এটা আরো উন্নত হয় এবং দামিও হয় অবশ্যই। তো এইটার কারণে কি হয়েছে? নিয়ামলের কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসটি কম্পিউটার চালু করার সময় কমায়। হ্যাঁ, এসএসডির কারণে কিন্তু তোমার কম্পিউটার দ্রুত অন হয়। তো অন করার যে স্টার্টের যে সময়টা, এটা কিন্তু কমে। সফটওয়্যার লোডের গতি কমে, এটাও সত্যি। সিস্টেমের কার্যক্ষমতা, সবগুলাই হচ্ছে ভালো আর কি। সফটওয়্যার লোডের গতিও কমায়, কিন্তু এটাও কিন্তু কারেক্ট হবে, তিনটাই কারেক্ট হবে আর কি। সফটওয়্যারের লোডের গতিও কিন্তু কমাবে, হ্যাঁ অবভিয়াসলি, লোড করতে সময় কম লাগবে। মাদারবোর্ড কি? মাদারবোর্ড হচ্ছে তোমার মায়ের তৈরি বোর্ড না? মায়ের তৈরি বোর্ড হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মায়ের দোয়া ক্রিকেট বোর্ড। আর এখানে আছে কি? মাদারবোর্ড। তো মাদারবোর্ড অবশ্যই কি একটা লজিক প্রিন্টেড সার্কিট বোর্ড, ডেফিনেটলি। পুরাটা একটা সার্কিট বোর্ড না, তো পুরাটা হচ্ছে প্রিন্টেড একটা সার্কিট বোর্ড। এখানে একটার ভিতরে অসংখ্য হাজার হাজার ইলেকট্রনিক্স আছে আর কি। তো পুরোটাকে একসাথে মাদারবোর্ড বলা হয়। কোন যন্ত্রাংশটি বিদ্যুৎ শক্তির যোগান দেয়? এটাকে পিএসইউ, পাওয়ার সাপ্লাই ইউনিট। পাওয়ার সাপ্লাই ইউনিটই কি করে? তোমার বিদ্যুৎ শক্তির যোগান দেয়। তোমার যদি কম্পিউটার আছে, সব আছে, বাট তোমার পাওয়ার সাপ্লাই দেওয়ার মতো কিছু নাই, তাহলে তো কোনো লাভ নেই।
কম্পিউটার শিক্ষক সপ্তম শ্রেণীতে ক্লাস নেওয়ার সময় বললেন মাদারবোর্ডের সাথে রম স্লট রম এগুলো থাকে। উদ্দীপকে উল্লেখিত মাদারবোর্ডে কোনটি বিল্ট ইন হিসেবে থাকে না? গ্রাফিক্স কার্ড থাকে না। গ্রাফিক্স কার্ড আলাদা করে আমাদের কিনতে হয়, এটা অবশ্যই ভুল কথা। আচ্ছা, র্যামও তো থাকে না, দুইটাই কারেক্ট। র্যামও থাকে না, গ্রাফিক্স কার্ডও থাকে না, এখানে দুইটাই কারেক্ট হবে। র্যামও থাকে না, গ্রাফিক্স কার্ডও থাকে না, দুইটাই তোমার আলাদা করে কিনা লাগে আর কি। তো বলছে যে মাদারবোর্ডের সাথে গ্রাফিক্স কার্ড সংযুক্ত থাকে না, গ্রাফিক্স কার্ড সংযুক্ত থাকে না, এটা ভুল বলছে। গ্রাফিক্স কার্ড আলাদা করে কিনতে হয়। আচ্ছা, গ্রাফিক্স কার্ড কেন সংযুক্ত থাকে বলছে, এটা একটা রিজন আছে। কারণ অনেক সময় প্রসেসর যখন তুমি কিনবা, প্রসেসরের মধ্যে প্রসেসরের নিজস্ব একটা গ্রাফিক্স কার্ড থাকে। আমরা এক্সটার্নাল জিপিইউ যখন কিনি ওটা আলাদা করে কিনতে হয়। অনেক সময় প্রসেসরে নিজস্ব ইন্টারনাল জিপিইউ থাকে আর কি, ইন্টারনাল গ্রাফিক্স কার্ড থাকে। ওই হিসেবে হয়তো বলছে যে হ্যাঁ এখানে গ্রাফিক্স কার্ড হয়তো তাইলে হবে না, এটা র্যামই হয়তো হবে আর কি। বাট এমনিতে এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড যদি কেউ কিনতে চাও ওটা আলাদা করেই কিনা লাগে আর কি। তারপরে কি বলছে দেখো, সিপিইউর পূর্ণরূপ কি? সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হবে। মাইক্রো প্রসেসর আবিষ্কার হয়, এটা অনেক পপুলার একটা কোশ্চেন, এটা আমাদের মুক্তিযুদ্ধের টাইমে আবিষ্কার হয়েছিল 1971 সালে। সো এটা কেউ যেন না ভুলে, এটা অনেক পরীক্ষায় আসে, এটা একদম মুখস্থ। শহীদ ও শাহেদ দুই বন্ধু, শহীদ শাহেদকে বলল কম্পিউটারের মস্তিষ্ক কি, আর সে বলল 3 ভাগে কাজ করা যায়। তো এই মস্তিষ্কটা কি দিয়ে তৈরি হইতে পারে? অবভিয়াসলি এটা কি? সিপিইউ। সিপিইউ না? আমি তো তখনই বলছিলাম যে সিপিইউটাই কি আমাদের কম্পিউটারের ব্রেন, সিপিইউটাই কি আমার কম্পিউটারের ব্রেন। কিন্তু এখানে কথা আছে একটা, এখানে কথা আছে। এই যে সিপিইউ তোমাকে কিন্তু জিজ্ঞেস করছে কি দিয়ে তৈরি, সিপিইউটা আনসার হইতো, বাট বলছে সিপিইউটা কি দিয়ে তৈরি। দেখছো, কোশ্চেন ভালো পড়ো, না পড়লে কিন্তু সমস্যা। সিপিইউ তৈরি হচ্ছে অনেকগুলো ইন্টিগ্রেটেড চিপ ইউজ করে। সিপিইউ তৈরি হয় আইসি দিয়ে, মানে ইন্টিগ্রেটেড চিপ ইউজ করে। যে অনেকগুলো দেখলা না ছোট ছোট ইলেকট্রনিক্স থাকে, এই সবগুলো ইলেকট্রনিক্সকে ইন্টিগ্রেটেড চিপস বলা হয়। সো এই সব আইসি মিলে তোমার কি হচ্ছে, এই প্রসেসর কিন্তু গঠন হচ্ছে আর কি। ওকে, আর উক্ত মস্তিষ্ক নিজস্ব ভাষার নাম কি? এইটা হবে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কারণ তোমার এই যে সিপিইউ, এই সিপিইউর যে ভাষা, ও কিন্তু মানুষের ভাষা বুঝতে পারে না, ওর কিন্তু নিজস্ব ভাষা আলাদা থাকে। তো ওই আলাদা যে ভাষা, এটা হচ্ছে ওদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর কি। ঠিক আছে, ওকে। একই সাথে ইনপুট ডিভাইসও হচ্ছে, আউটপুট ডিভাইস হচ্ছে, এটা কোনটা? ওই যে তখন দেখছিলাম সাউন্ড কার্ড হবে, তাই না? সাউন্ড কার্ড হচ্ছে, দুইটাই হয় আর কি। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলছে যে আবির তার ছোট বোনের জন্য ট্যাবলেট উপহার দিল। ট্যাবলেটে এক ধরনের ডিসপ্লে ব্যবহার করা, যা স্পর্শ করলে ফলাফল প্রদর্শন করে। এটা কি? তোমার টাচ স্ক্রিন, স্পর্শ করলে হয়। তো এটা কি একটা ইনপুট ডিভাইসও হবে, আউটপুট ডিভাইসও হবে। শুধুমাত্র ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে? ভুল, ডিসপ্লেটা দুইটাই হবে, স্পর্শ দিলে হবে, হ্যাঁ এখানে 2 ও 3 হবে। শুধুমাত্র ইনপুট কিন্তু না, এটা একই সাথে আউটপুটও হবে, ইনপুটও হবে, দুইটাই কাজ করে। সিআরটির পূর্ণরূপ হচ্ছে, সিআরটি হচ্ছে যে একদম পুরান আমলের যে মনিটরগুলো, ওই যে ক্যাথোড রে টিউব যে মনিটরগুলো ওইগুলা। তো ক্যাথোড রে টিউব এটা হচ্ছে সিআরটি মনিটর। এগুলো অনেক পিছন দিকে দেখবে এরকম বড় হয়ে বর্ধিত হয়ে আছে, আর এখন তো একদম স্লিম চিকন চিকন মনিটর আর কি, এগুলো সব আধুনিক। আর আগের দিনের এই সিআরটি গুলো হচ্ছে অনেক পুরান, ক্যাথোড রে টিউব আর কি। প্রিন্টার হয় 3 ধরনের, তাই না? 3 ধরনের মনিটর হয় আর কি, সরি প্রিন্টার হয়। পলাশ নতুন কম্পিউটার চালানো শিখেছে, তার বাবা তাকে প্রিন্টার কিনে দিল। এখন বলছে যে তার ব্যবহৃত মনিটরটি দেখতে আকর্ষণীয়, বিদ্যুৎ খরচ কম। তো সে একটা ইমেজ ড্রয়িং করছে, একটা ইমেজ ছবি আঁকাইছে। এই ছবিটা সে কি করতে চায়? প্রিন্ট করতে চায়। তাহলে বুঝো, দেখতে আকর্ষণীয়, খরচ কম, এটা কোনটা হইতে পারে? প্লটার তো হওয়া উচিত না আসলে, এটা তো তোমার খরচ কম হচ্ছে লেজার প্রিন্টার, তো লেজার প্রিন্টারটাই হওয়া উচিত। প্লটার নিয়ে তো তোমাদের বইতে কিছু ছিল না, এক লাইন ছিল খালি। তো এটা হইতে পারে আর কি। যদিও বলা ছিল যে প্লটার ইউজ করে হচ্ছে তোমার আর্কিটেকচারের নকশা টকশা এগুলো করা যায়, বাট এখানে তো নকশার কথা বলে না, এখানে হয়তো ছবির কথা বলছে আর কি। তো এই হিসেবে প্লটার দিয়ে তুমি চাইলে করতে পারো আর কি, সমস্যা নেই। প্লটার দিয়েও মনে হয় প্রিন্টটা করা যাইতে পারে আর কি, বাট মেইনলি প্লটার হচ্ছে তোমার আর্কিটেকচারাল যে নকশাগুলো আছে ওগুলার কাজে এটা বেশি ইউজ হয়। এখন বলছে যে সেটা সংরক্ষণ করে রাখলো। তার মনিটরটি কি জাতীয়? বুঝতেই পারতেছো যে সে এই কাজ করতে পারছে। তাহলে মনিটরটা কি সিআরটি হবে জীবনে? মোটেও না, এটা এলসিডি মনিটর, মানে আধুনিক মনিটর হবে। তো এলসিডি, এই যে মনোক্রম মানে সাদা কালো, এটাও হবে না। সিআরটি তো সেই পুরান আমলের মনিটর, এগুলো ইউজ করলে তো ও এরকম ড্রয়িং করতেই পারতো না জীবনে। ওকে, গান শোনার ডিভাইসগুলোর সাথেও
কি যুক্ত থাকে, গান শোনার ডিভাইসের সাথে তোমার কি যুক্ত থাকে বলো তো? স্পিকার যুক্ত থাকে। সো অবভিয়াসলি তুমি এখানে গান শুনতেছো মানে তোমার স্পিকার যদি না থাকে শুনবা কিভাবে, তাই না? তো অবশ্যই স্পিকার কিন্তু থাকে। মাল্টিমিডিয়া প্রজেক্টর হলো একটি কি যন্ত্র? মাল্টিমিডিয়া প্রজেক্টর হলো একটা ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র, কারণ ও হচ্ছে একই সাথে তোমার ইলেকট্রনিক্স নিয়েও কাজ করে, আবার আলোর মাধ্যমে তোমাকে হচ্ছে পুরো ডিসপ্লেটা দেখাচ্ছে না। সো এই জন্য তোমার অপটিক্যালের কাহিনীও আছে। সো ইলেকট্রিক্যালের কাহিনী যেরকম আছে, অপটিক্যালের কাহিনী আছে, এই জন্য এটাকে ইলেকট্রো অপটিক্যাল বলে। খালি ইলেকট্রিক্যাল বললে কিন্তু ভুল হবে, দুইটাই এখানে বলতে হবে আর কি। আচ্ছা, সবচেয়ে ব্যবহৃত সভাকক্ষে ব্যবহৃত প্রজেক্টরের উজ্জ্বল্য কত? বুঝতেই পারতেছে এটা সবচেয়ে অনেক বেশি পরিমাণে হবে। একটা সভাকক্ষে তুমি যদি বের করতে চাও মানে প্রজেক্টরের উজ্জ্বলতা, অনেক বেশি হওয়া লাগবে না। যদি ভালো একটা মিটিংয়ে অনেক মানুষ থাকে, সবাইকে যদি স্ক্রিনটা দেখতে হয়, অনেক উজ্জ্বলতা দরকার আর কি। তো ঠিক আছে, এরই মাধ্যমে আমাদের হচ্ছে ওয়ান শট ক্লাসটা শেষ হইলো। আমরা 40 মিনিটের মধ্যেই সব শেষ করে ফেলতে পারছি আর কি, আলহামদুলিল্লাহ। তো আশা করি সবার পরীক্ষা অনেক ভালো হবে। সবাই কেমন লাগলো ক্লাসটা, কেমন রিভিশন দিলা দুইটা চ্যাপ্টার মাত্র 40 মিনিটের মধ্যে, আমাকে একটু জানাও। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।